শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দর্শক, আমাদের আজকের আয়োজনের শুরুতে আমরা আজকে চলে যাব যোগা সেগমেন্টে। আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছেন রুলি, আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। চলুন তাহলে শুরু করা যাক আজকের যোগা। আজকের যোগাতে আমরা একটি আসন এবং একটা মুদ্রা নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে থাকবে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে ভালো থাকার একটা টিপস, যেটা অনুসরণ করলে আমরা সুস্থ থাকবো, প্রাণবন্ত থাকবো, সেই সঙ্গে আমাদের শারীরিক মানসিকভাবে আমরা চাঙ্গা থাকবো। তো আজকের যে আসন, সেই আসনটা হচ্ছে খুব মজার আসন। এটা আমরা সব সময় খেয়ে থাকি একটা প্রাণী, মাছ। সেই মাছের সঙ্গে সাদৃশ্য আছে এই ধরনের একটা আসন আমরা করব এবং এটাকে বলা হয় মৎস্যাসন। মৎস্য থেকে মৎস্যাসন। এই আসন নামকরণের ইতিহাস হচ্ছে এরকম। আমাদের সাধক, বুজুর্গ, মুনি, ঋষি যারা সাধনা জগতে সাধনা করেন, তারা বিশেষ দমের প্রক্রিয়া, যেটাকে কুম্ভক বলা হয়, কুম্ভক প্রক্রিয়ায় এই মৎস্যাসন করে জলের উপরে, পানির উপরে ভাসতে পারতেন, অনেকক্ষণ থাকতে পারতেন। এই জন্য এটাকে বলা হয় মৎস্যাসন। তবে আমরা জলে ভাসার জন্য এই আসন করছি না, আমাদের দরকারও নাই। আমরা আধুনিক মানুষ, আমরা সংসার করতে চাই, দৈনন্দিন কাজকর্ম যা আছে সেগুলোকে করতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। দ্যাটস ইনাফ আমাদের জন্য। তো এই শান্তিতে থাকার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য আমরা মৎস্যাসন অনুশীলন করব। এই কুম্ভক প্রক্রিয়া নাই, যে জটিল প্রক্রিয়া সেগুলোতে না, জাস্ট শরীরটাকে সুস্থ রাখার জন্য, গ্ল্যান্ডগুলোকে ভালো রাখার জন্য আমরা মৎস্যাসন অনুশীলন করব। তো আজকের আসন মৎস্যাসন, দ্য ফিশ পোশ্চার, ফিশ পোজ। তো এই মৎস্যাসন কিভাবে করতে হয় প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা আপনাদেরকে দেখাবেন, বিষয়টা সহজ করে দেবেন। প্রসেসটা খুব সহজ। আমরা পদ্মাসনে প্রথমে বসবো, তারপর পদ্মাসন থেকে ধীরে ধীরে কোণের উপর ভর করে আমরা শুয়ে পড়ব। শুয়ে পড়ে তারপর আস্তে আস্তে বিশেষ প্রক্রিয়ায় আমাদের মাথাটাকে আমরা বেন্ড করব। বেন্ড করে আমাদের বুকটাকে প্রসারিত করব, উপরের দিকে তুলব। তারপরে আমাদের হাত দিয়ে আমাদের পায়ের যে বুড়ো আঙ্গুল আছে, বুড়ো আঙ্গুলগুলোকে আমরা ধরবো। যখন দেখবো বিষয়টা সহজ লাগবে। এখন প্রসেসটা আপাতত আগাম জানিয়ে রাখলাম যাতে করতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের মৎস্যাসন। এই অবস্থায় আমরা কিছুক্ষণ থাকবো, তারপর ধীরে ধীরে আমরা পাটাকে ছাড়িয়ে নিয়ে যাব এবং প্রসেসটাকে আবার ফলো করব। এই হচ্ছে আমাদের মৎস্যাসন, ফিশ পোশ্চার। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এবার একটু প্রস্তুতি গ্রহণ করি। আমাদের পদ্মাসন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রথমে প্রিয় দর্শক, পদ্মাসন করার জন্য আমরা প্রথমে দণ্ডাসনে বসবো, অর্থাৎ দু পা সামনে ছড়িয়ে মেরুদণ্ড স্ট্রেট করে দু হাত দেহের দুপাশে থাকবে। এই পজিশন থেকে আমরা পদ্মাসন করব। এবার আমরা আমাদের ডান পাটাকে আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করে যে উরুর উপর দিয়ে নিয়ে চমৎকারভাবে আমরা রেখে দেবো। আমাদের গোড়ালিটাকে পেটের দিকে রাখার চেষ্টা করব। এরপর অন্য পাটাকে আমরা তুলে ফেলি, বাম পা। রিল্যাক্সভাবে আপনি তুলবেন। মেরুদণ্ড স্ট্রেট থাকছে, মেরুদণ্ড স্ট্রেট। এবার এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। কোণের উপর ভর করে ধীরে ধীরে আমরা শুয়ে পড়ব। এবার তাহলে আমরা একটু শুয়ে পড়ি। আস্তে আস্তে। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের দুই হাতটাকে আমরা মাথার পাশে নিয়ে আসব। কেন? যাতে আমরা আমাদের বুকটাকে প্রসারিত করতে পারি, মাথাটাকে বেন্ড করতে পারি। এই জন্য আমাদের হাত দুটোকে আমরা মাথার পাশে নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনি খেয়াল করে দেখবেন এই আসন করার সময় যাতে মাথাটা আপনি বেন্ড করতে পারেন, সেই সঙ্গে বুকটাকে প্রসারিত করতে পারেন। এই কারণে হাতটাকে এই পজিশনে নিয়ে আসে। হাতের আঙ্গুলগুলো কিন্তু ভেতরের দিকে থাকবে, আমরা দেখছি ভেতরের দিকে থাকছে আঙ্গুলগুলো। এটা সহজ করার জন্য, আসনটাকে সহজ করার জন্য নানানভাবে আপনি মাথাটাকে তুলতে পারেন। এটা একটা প্রসেস। তো এবার আমরা ধীরে ধীরে মাথাটাকে বেন্ড করার চেষ্টা করি যতটুকু পারি। ওদের মাথার তালুটাকে আমরা ভূমিতে লাগানোর চেষ্টা করলাম। এবার ডান হাত দিয়ে আঙ্গুল ধরি, বাম হাত দিয়ে আঙ্গুল ধরি। ধরার চেষ্টা করি। চমৎকার, একদম মাছের ন্যায়।
এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব। এরপর আমরা হাত দুটোকে আবার মাথার পাশে নিয়ে আসবো। হ্যাঁ, মাথার পাশে নিয়ে আসি হাত দুটোকে, অর্থাৎ মাথাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, অর্থাৎ এই পজিশন থেকে এবার আস্তে আস্তে মাথাটাকে ছাড়িয়ে নেই। হ্যাঁ, হাত দুটো দেহের দুপাশে চলে গেল। এবার ডান পা আমরা ছাড়িয়ে নিলাম, বাম পা ছাড়িয়ে নিই, পাটাকে সোজা করে দিই। হ্যাঁ, এক পা ছেড়ে দেন, হ্যাঁ আরেক পা ছেড়ে দেন, রিল্যাক্স। এই হলো একবার। এবার আস্তে আস্তে আমরা আস্তে আস্তে উঠে বসি, আগে যে পজিশনে ছিলাম সেই পজিশনে চলে আসি, আস্তে আস্তে উঠে বসি, আস্তে আস্তে উঠে বসি। শোয়া থেকে ওঠার নির্ধারিত নিয়ম অনুসারে আমরা উঠে পড়ব। এই হলো আমাদের মৎস্যাসন একবার। আমরা এটাকে আরেকবার দেখব যাতে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। আবারও আমরা প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, এবার দণ্ডাসনে বসেন, দণ্ডাসন আরেকবার একটু দেখছি প্রিয় দর্শক। হ্যাঁ, দণ্ডাসনে বসলাম, এটাকে বলা হয়, অর্থাৎ দু পা সামনে ছড়িয়ে দিলাম, দুই হাত দেহের দুপাশে, দিস ইজ দণ্ডাসন। এই এবার আমরা ডান পাটাকে ভাঁজ করে নেব, বাম পাটাকে ভাঁজ করে নেব, অর্থাৎ পদ্মাসন করব। হ্যাঁ, বাম পা তুলে ফিরে ক্রস লেগড পদ্মাসন, দুই পা এরকম ক্রস করে। এবার কোণের উপর ধীরে ধীরে ভর করে আমরা শুয়ে পড়ব। হ্যাঁ, এবার ধীরে ধীরে শুয়ে পড়ি। এই গেল একটা স্টেজ। এবার হাত দুটিকে আমরা মাথার পাশে নিয়ে আসি, হাতের আঙ্গুলগুলো থাকছে এইদিকে ভেতরের দিকে। এবার আস্তে আস্তে মাথাটাকে বেন্ড করি, মাথার তালুটাকে আমরা ভূমিতে লাগানোর চেষ্টা করি যতটুকু পারি। এবার ডান হাত দিয়ে আঙ্গুল ধরি, বাম হাত দিয়ে আঙ্গুল ধরি পায়ের। এই যে এই জায়গাটা কিন্তু প্রসারিত হচ্ছে। হ্যাঁ, এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকছি। এবার হাত দুটিকে আবার সামনে নিয়ে আসি, মাথাটাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। আস্তে আস্তে আমরা মাথাটাকে ছাড়িয়ে নেই। এবার হাত দেহের দুপাশে যাচ্ছে, ধীরে ধীরে পাটাকেও আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, পাটাকে ছেড়ে দেন। হ্যাঁ, ডান পা বাম পা ছেড়ে দেন, রিল্যাক্স। আপনি চাইলে এই অবস্থা থেকে উঠে এসেও আপনি মৎস্যাসন থেকে আপনি ডিরেক্ট উঠে পড়লেন, উঠে তারপরে আপনি পাটাকেও ছাড়িয়ে নিতে পারেন। ইটস আপ টু ইউ, নানানভাবে করা যায়। তো যেটা আপনার কাছে সহজ মনে হয় সেইভাবে করে নেন। এবার আস্তে আস্তে উঠে বসুন এবং সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা দেখলাম মৎস্যাসন। এই মৎস্যাসনটা হচ্ছে এমন একটা আসন যে আসন হাঁপানির জন্য চমৎকার কাজ করে। যারা হাঁপানি থেকে নিরাময় লাভ করতে চান এই আসনটাকে অনুশীলন করবেন। কেন? কারণ এটা আমাদের ফুসফুসটাকে এক্সপান্ড করে, বেশি পরিমাণ আমাদের যে অ্যালভিউলাই আছে অ্যালভিউগুলোকে শক্তিশালী করে, প্রচুর পরিমাণ বায়ু ধারণ করতে পারে, ফুসফুস শক্তিশালী হয়, দম নেওয়াটা সহজ হয়। তো এটাকে আমরা অনুশীলনে অব্যাহত রাখবো। মৎস্যাসন হাঁপানি থেকে মুক্ত থাকার জন্য আর কি লাভ হয়? এই আসন যখন আপনি চর্চা করছেন, মৎস্যাসন, ফিশ পশ্চার, থাইরয়েড গ্ল্যান্ড, গলার যে থাইরয়েড গ্ল্যান্ড, তারপর এটার সঙ্গে সংশ্লিষ্ট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ডটাকে, টনসিল ইটস এ গ্ল্যান্ড, এটাকে কখনোই অসুস্থ রাখতে দেবেন না। অর্থাৎ টনসিলের যত্নায়ন করতে হবে, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে সেটা করি না। টনসিল গ্ল্যান্ড, টনসিলটা হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ যে ব্যবস্থা সেটাকে শক্তিশালী রাখতে সহযোগিতা করে। তো এটা সুস্থ মানে হচ্ছে আপনি অনেক দিক থেকে সুস্থ থাকবেন। তো থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের যে মস্তিষ্কের যে পিটুইটারি গ্ল্যান্ড, ইটস কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড, সব গ্ল্যান্ডগুলোকে, সব গ্রন্থিগুলোকে কন্ট্রোল করে। তো এই গ্ল্যান্ডগুলো ভালো থাকে যখন আপনি মৎস্যাসন অনুশীলন করেন। সুতরাং আমাদের যে শরীরের এন্ডোক্রাইন সিস্টেম, এই এন্ডোক্রাইন সিস্টেমটাকে ভালো রাখার চমৎকার একটা উপায় হচ্ছে মৎস্যাসন। এটাকে আমরা অনুশীলন করব। তারপরে যাদের হাঁপানির কথা তো আমরা আগেই বললাম, হাঁপানি, সর্দি, কাশি, ব্রনকাইটিস, এই ধরনের প্রবলেম যাদের আছে তারা এটাকে অনুশীলনে রাখতে পারেন, উপকার পাবেন। মৎস্যাসনে দেখবেন যখন আপনি এটা করছেন তখন কি হয়, যে আপনার পায়ের এক্সারসাইজ হচ্ছে, মানে রিবের এক্সারসাইজ হচ্ছে, ফুসফুসের এক্সারসাইজ, সর্বাঙ্গেরই মোটামুটি এক্সারসাইজ, হাতে টান লাগছে, পায়ে টান লাগছে, সব জায়গায় কিন্তু এক্সারসাইজ হচ্ছে। সুতরাং এটাকে আমরা অনুশীলনে রাখতে পারি সর্দি, কাশি, ব্রনকাইটিস থেকে নিরাময় লাভ করার জন্য। সেই সঙ্গে আপনি দেখবেন যে যাদের ঘাড়ে অনেক সময় পেইন হয় তাদের জন্য কিন্তু উপকারী, কিন্তু এটাকে করতে হবে সাবধানে। যদি ঘাড়ে কোনো সমস্যা থাকে তাহলে এটাকে সাবধানে করতে হবে, কোনো এক্সপার্টের সহযোগিতায় করবেন অথবা বিরত থাকবেন, কারণ সঠিকভাবে না করলে আপনি ঘাড়ে আঘাতও পেতে পারেন। এটাকে একটু মনে রাখবেন। ঘাড় ব্যথার জন্য ভালো, কিন্তু
এক্সপার্টের সহযোগিতা এটাকে করবেন, কারণ তিনি বুঝবেন যে আপনার কতটুকু ব্যান্ড হলে সুবিধা হবে, কতটুকু ব্যান্ড না হলে আপনার হবে না। এই জিনিসগুলো তিনি ভালো করে জানবেন, তার সহযোগিতা করবেন। তারপরে ঘাড়, কাঁধ, মেরুদণ্ডের দুই পাশের যে পেশি, স্নায়ু, এগুলোকে কিন্তু সুস্থ রাখে। এদের বুকের গঠন সুদৃশ্য নয়, সুঠাম নয়, সুন্দর নয়, তাদের বুকের গঠনটাকে সুঠাম করে, সুন্দর করে, সর্বোপরি দেহটাকে ভালো রাখে। এই জন্য আমরা এই আসনের অনুশীলন করব, দ্য ফিশ পোশ্চার, মৎস্যাসন। এবং আসন করা অবস্থায় এই যে আমরা আসনের সর্বশেষ যে স্টেজ, সেই স্টেজে গিয়েই আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে যেই উপকারগুলো আমরা বললাম, অর্থাৎ মনোছবি দেখতে হবে। এই মনোছবি যত দেখবেন তত আপনার উপকারটা বেশি হবে। এই আমাদের মৎস্যাসন গেল। এবার আমরা ধীরে ধীরে মুদ্রার দিকে অগ্রসর হব। আজকে আমরা ইয়োগাতে আমরা আগেই বলেছি আসন, প্রাণায়াম, মুদ্রা, ক্রিয়া, নানান ধরনের বিষয় বস্তু রয়েছে। তার মধ্যে মুদ্রা হচ্ছে একটা বিষয়। মুদ্রা এটা আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে এবং সেই সঙ্গে নানান ধরনের শরীরের, মনের উপকার সাধন করে। তো এই মুদ্রা আমরা এখন অনুশীলন করব। আজকে একটা মুদ্রা, এবং সেই মুদ্রার নাম হচ্ছে মহামুদ্রা। মহামুদ্রা, যে মুদ্রা অনুশীলন করলে আমাদের শরীরের গ্ল্যান্ডের উপকার হবে, সেই সঙ্গে শরীরটা আমরা সুস্থ রাখতে পারবো। তার আগে একটা সাবধানবাণী হচ্ছে, মুদ্রা, ক্রিয়া, এই ধরনের বিষয়গুলো অনুশীলন করার জন্য অবশ্যই দক্ষ প্রশিক্ষকের সহযোগিতা নেবেন। কারণ এখানে অনেক বিষয়াদি আছে যেটা শুধুমাত্র বলে হবে না, এটা হাতে কলমে দেখাতে হবে। সেটার মাত্রা যিনি করছেন তার কোনো অসুখ বিসুখ আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। সব কিছু মিলিয়ে একজন প্রশিক্ষক অথবা একজন ডাক্তারের সহযোগিতায় যদি আপনি করতে পারেন, বিশেষ করে আপনার অসুখ বিসুখের বিষয়ে আলাপ করে তারপরে যোগা প্রশিক্ষকের সহযোগিতায় করেন, তখন মুদ্রাগুলো আপনার জন্য সহজ। আর যদি মনে করেন যে না, এত কিছু করা যাবে না, তাহলে মুদ্রা অভ্যাস সহজ যেগুলো আছে সেগুলো করবেন, কিন্তু জটিলগুলোতে আমরা যেন না যাই। কারণ যেটা করব সেটার জন্য উপকার আমি পেতে পারি, সেটা থেকে যেন উল্টাপাল্টা করে আমার উপকারের পরিবর্তে যেন আমরা অপকারটা না নিয়ে আসি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন যে মুদ্রাটা দেখছি সেই মুদ্রার নাম হচ্ছে মহামুদ্রা। এবার আমরা মহামুদ্রা দেখব, এবং এই মুদ্রাটা 12 বছরের নিচে যারা আছেন তারা এটাকে অনুশীলন করবেন না, তাদের জন্য নিষেধ। 12 বছরের নিচে যারা আছেন তারা এটাকে অনুশীলন করবেন না, এর উপরে যারা আছেন তারা করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুদ্রা, মহামুদ্রা। আমরা কি করব, পজিশন নিয়ে বসে পড়ি। আমরা প্রথমে দণ্ডাসনে বসবো। একটু দণ্ডাসনে বসি। মহামুদ্রা করার জন্য প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম। দণ্ডাসন মানেই হচ্ছে মেরুদণ্ড সোজা করে দুই হাত দেহের দুপাশে রেখে দুপা সামনে ছড়িয়ে দিয়ে বসে, এই হচ্ছে দণ্ডাসন। এবার দুই হাত দিয়ে আমরা আমাদের পায়ের আঙ্গুল ধরবো। একটু সামনের দিকে ঝুঁকে। এটা গেল একটা স্টেজ। এবার একটু স্বাভাবিক অবস্থায় থাকেন, আমরা একটু ব্যাখ্যা করে নিই প্রিয় দর্শক। ব্যাখ্যা করলে আপনাদের জন্য সহজ হবে। একটু স্বাভাবিক অবস্থায় দেহের দুপাশে দু হাত নিয়ে রাখেন। একটু ব্যাখ্যা করে নিই প্রিয় দর্শক, আপনাদের জন্য সুবিধা হবে। তারপরে আমরা অনুশীলনটি করছি। মহামুদ্রাটা করার আগে দুই একটা বিষয় ক্লিয়ার করতে হবে। এক হচ্ছে, এর আগে আমরা একটা পর্বে অশ্বিনী মুদ্রা নামে একটা মুদ্রা দেখিয়েছিলাম, এই মুদ্রাটার সহযোগিতা লাগবে। তারপরে জালান্দার বন্ধ নামে আরেকটা বিষয় আমরা অনুশীলন করেছিলাম, চিবুকটাকে কণ্ঠকোবে নিবদ্ধ করে, এটাকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়া। এই তিনটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে এই মুদ্রাটা অনুশীলন করার জন্য। তো প্রথমে আমরা যেটা করব, আমরা দুই হাত সামনে ছড়িয়ে আঙ্গুল থেকে পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করব। তারপরে আমাদের যে চিবুক আছে, এই চিবুকটা আমাদের কণ্ঠকূপে আমরা নিবদ্ধ করে রাখব। এটাই হচ্ছে জালান্দার বন্ধ। আমরা চিবুকটাকে এখানে রাখলাম। তারপরে আমরা যে কাজটা করব, এই অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা মানে হচ্ছে আপনার যে মলদ্বার আছে, এই মলদ্বারটাকে টাইট করা, রিল্যাক্স করা। টাইট, রিল্যাক্স, সংকুচন, প্রসারণ, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। মলদ্বারটাকে আপনি টাইট করে রাখবেন, ছেড়ে দেবেন, টাইট করা, ছেড়ে দেয়, এটা হচ্ছে অশ্বিনী মুদ্রা। এরপরে আপনি কি করবেন, এই অশ্বিনী মুদ্রা যখন আমরা করব, যখন এই মুদ্রাটা আমরা অনুশীলন করছি মহামুদ্রা, অশ্বিনী মুদ্রা করব, অর্থাৎ মলদ্বারটাকে টাইট করব, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মলদ্বারটাকে টাইট করছি
সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে, আমরা ছোটবেলায় অনেক সময় দুষ্টামি করে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এটা করতে হবে। মলদারটাকে সংকোচন করছেন, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। এই জিনিসটা আমাদেরকে করতে হবে কখন? যখন আমরা বলবো এই প্রক্রিয়ায়। চলুন তাহলে শুরু করা যাক মহামুদ্রা। আমরা এবার 2 হাত দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল ধরি। হ্যাঁ, তো এই মহামুদ্রাটা আমরা এক পা করে করব, 2 পা করে না করে এক পা করি। 2 পা করে অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা প্রথমে ডান পাটাকে ভাঁজ করে নেই। হ্যাঁ, ডান পাটাকে ভাঁজ করি। হ্যাঁ, ডান পা ভাঁজ করি। গুড। এবার আপনার পায়ের আঙ্গুলটা আমরা ধরবো। হ্যাঁ, এবার ধরেন। প্রিয় দর্শক, আমরা একটা পা ভাঁজ করে নিলাম। প্রথমে ডান পা হতে পারে, বাম পা হতে পারে। আমরা ডান পা দিয়ে শুরু করলাম, হাত দিয়ে আমরা বুড়ো আঙ্গুল ধরলাম। এবার এই চিবুকটাকে আমরা কণ্ঠকূপে নিবদ্ধ করব। হ্যাঁ, গলার এই জায়গায় যেখানে একটা গর্ত আছে, সেই গর্তের জায়গায় আমরা নিয়ে যাব। এবার দম নিতে নিতে আমাদের মলদারটাকে আমরা সংকুচিত করব, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাব। দম নেওয়া শেষ হয়ে গেল। এবার আপনি এই যে মলদাটাকে টাইট করে রেখেছেন, এটাকে ছেড়ে দেন, পেটটাকেও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন এবং আস্তে আস্তে মাথাটাকে তুলে ফেলেন। হ্যাঁ, তুলে ফেলেন। এই হচ্ছে এক রাউন্ড। কি করলাম? মলদাটাকে সংকুচিত করলাম, হ্যাঁ, পেটটাকে ভেতরের দিকে নিয়ে গেলাম, হ্যাঁ, তারপর আস্তে আস্তে রিল্যাক্স করে দিলাম। চিবুক কণ্ঠকূপে গেল, মলদার সংকুচিত হলো, পেটটা ভেতরের দিকে গেল, এক রাউন্ড হয়ে তারপর আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলাম, এক রাউন্ড হয়ে গেল। এইভাবে আপনাকে ডান দিকে কমপক্ষে 5 থেকে 10 বার করবেন। এরপরে আপনি বাম দিকে করবেন, সহজ করে করবেন। প্রথমে ডান দিকে করলেন, তারপরে বাম দিকে। এবার আমরা একটু বাম দিকে দেখবো। হ্যাঁ, এবার বাম পাটাকে আমরা ভাঁজ করে নিই, বাম পাটাকে ভাঁজ করে নিই ধীরে ধীরে। হ্যাঁ, এবার হাত দিয়ে আমরা পায়ের বুড়ো আঙ্গুল ধরার চেষ্টা করি। এবার জালান্দর বন্ধ অর্থাৎ চিবুকটাকে কণ্ঠকূপে আমরা নিবদ্ধ করি। এবার আমাদের মলদারটাকে সংকুচিত করি এবং সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাই দম নিতে নিতে। হ্যাঁ, করলাম। এবার আস্তে আস্তে কি করি? আমাদের মলদারটাকে আমরা ছেড়ে দিই, রিল্যাক্স করে দিই, পেটটাকে স্বাভাবিক অবস্থায় রাখি, আস্তে আস্তে চিবুকটাকে কণ্ঠকূপ থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। এবার আমরা বাম দিকে দেখলাম। এবার আস্তে আস্তে হাত ছেড়ে দেন, স্বাভাবিক অবস্থায় সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসেন। তাহলে প্রিয় দর্শক, আমরা ডান দিকেও দেখলাম, বাম দিকেও দেখলাম। বাম দিকেও আপনি কি করবেন? 5 থেকে 10 বার এটাকে অনুশীলন করবেন। তো প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে অনুশীলন করবেন। তাহলেই আমাদের আজকের যে মহামুদ্রা, সেই মহামুদ্রাটা অনুশীলন হয়ে যাবে। কি উপকার হবে? এই মুদ্রা করা অবস্থায় প্রিয় দর্শক আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, মনোছবি দেখতে হবে, মনের চোখে দেখতে হবে যে আমার এই উপকার হচ্ছে। কি উপকার হয়? নারী পুরুষ নির্বিশেষে উভয়ের যে প্রজননতন্ত্র আছে সেটার উপকার হয়। প্রজননতন্ত্র রিলেটেড যে সমস্যা আছে সেটা দূর হবে। দাম্পত্য জীবনের অনেক সমস্যা আপনার অনেক সমস্যা দূর হয়ে যাবে। প্রজননতন্ত্রের অনেক সমস্যা আপনার দূর হয়ে যাবে। যারা মনে করেন যে না, আপনার এই লাইফটাকে এনজয় করতে চান, তাদের জন্য উপকারী। কারণ প্রজননতন্ত্রের দুর্বলতার কারণেই কিন্তু আপনার দাম্পত্য জীবনটা সুখের হয় না, সুন্দর হয় না। তো এই পাওয়ারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, সেটাকে শক্তিশালী করার জন্য নারী পুরুষ সবার জন্যই এই মুদ্রাটা দরকার। সুপ্তিস্খলন হ্রাস করে যাদের নাইট ডিসচার্জ হয়, বিশেষ করে ছেলেদের যাদের এই প্রবলেমটা হয়, তারা এটাকে অনুশীলনে রাখতে পারেন। অর্থাৎ জৈবিক বিষয়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অহেতুক উত্তেজনা, অহেতুক জৈবিক চাহিদা, এই ধরনের বিষয়গুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। জৈবিক প্রয়োজনে আপনি যখন প্রয়োজন ফিল করবেন, বৈধভাবে সেটাকে আপনি পূরণ করতে পারবেন। অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ারটা আপনার কাছে থাকবে। এই জন্য এই মুদ্রাটাকে আমরা অনুশীলন করতে পারি। আর এই মুদ্রা অনুশীলন করার সময় আপনি দেখেছেন যে এটা শুধুমাত্র আমাদের যে অশ্বিনী মুদ্রা অর্থাৎ পেরিনিয়াম রিলেটেড অথবা গোনাড রিলেটেড অঙ্গের যে উপকার হচ্ছে তা না, অন্যান্য অঙ্গেরও কিন্তু ব্যায়াম হচ্ছে। পায়ের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, তারপরে হাত সামনের দিকে যাচ্ছে, হাতের এক্সারসাইজ হচ্ছে। শরীরের অন্যান্য যে অঙ্গ আছে সেই অঙ্গগুলোরও কিন্তু উপকার হয়। তো সুতরাং আমরা এই মুদ্রাটাকে অনুশীলনে রাখতে পারি, যাতে অন্যান্য অঙ্গগুলোরও, বিশেষ করে পায়ের হাতের শক্তি বৃদ্ধি পায়, সেটার ক্ষেত্রেও আমরা এটাকে অনুশীলনে রাখতে পারি।
এবং এই মুদ্রাটা আপনি যখন করছেন তখন মুদ্রা মানেই হচ্ছে আনন্দ ছাপ, যা করলে দেহ মনে অসীম আনন্দ বর্ধিত হয়, সেটাই হচ্ছে মুদ্রা। মেয়েদের জন্য খুবই উপকারী একটা মুদ্রা হচ্ছে এই মহামুদ্রা। মেয়েদের ওভারি সুস্থ থাকে, এবং আমরা জানি যে ওভারি সুস্থ থাকাই মানেই হচ্ছে যে আপনি সুস্থ এবং সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। মেয়েদের অনেক সময় পিরিয়ডকালীন নানান জটিলতা সৃষ্টি হয়, তাদের জন্য কিন্তু উপকারী, অর্থাৎ ঋতুস্রাবজনিত সমস্যা থেকে এই মহামুদ্রা আমাদেরকে মুক্তি দেয়। তারপরে থাইরয়েড গ্ল্যান্ডের যাদের সমস্যা আছে, আপনি যখনই এই জ্বালানদার বন্ধ করছেন তখন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের উপকার হচ্ছে। তো থাইরয়েড গ্ল্যান্ডের উপকারের জন্য আমরা এই মুদ্রাটাকে অনুশীলনে রাখতে পারি। সেই সঙ্গে কনস্টিপেশন, কুষ্ঠবদ্ধতা যাদের আছে, লিভারের সমস্যা যাদের আছে, পাইলসের সমস্যা যাদের আছে, তারাও এটাকে অনুশীলনে রাখতে পারেন। পাইলস কিন্তু একটা কষ্টকর বিষয়, যাদের হয় তারা এর যন্ত্রণাটা বুঝতে পারেন। তো পাইলসের সমস্যার ক্ষেত্রেও আমরা এই মহামুদ্রাটাকে আমরা অনুশীলনে রাখতে পারি। তাহলে আমাদের একটা আসন গেল, একটা মুদ্রা গেল। এবার আমরা ন্যাচারোপ্যাথিতে চলে আসি, প্রাকৃতিকভাবে ভালো থাকার উপায় নিয়ে। প্রিয় দর্শক, আমরা বাসে যাতায়াত করি, গাড়িতে চড়ি, কিন্তু অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় যে বাসে গেলে বমি হয়ে যায়। তো এক্ষেত্রে প্রাকৃতিকভাবে কিভাবে আপনি ভালো থাকতে পারেন, বমি না করে থাকতে পারেন, সেটার জন্য একটা ব্যবস্থা আছে, আপনি প্রয়োগ করে দেখতে পারেন। সবার ক্ষেত্রে সব প্রাকৃতিক টিপস যে একইভাবে কাজ করবে তা না, কারণ এক এক বডি স্ট্রাকচার এক এক ধরনের, এক একজনের। সেই সঙ্গে কেউ একটা জিনিস খেয়ে হজম করতে পারেন, আরেকজন সেটা পারেন না। তো যে টিপস আপনার জন্য প্রযোজ্য সেটাকে করবেন, দেখবেন যে আপনি উপকার পাবেন। তার মধ্যে একটা হচ্ছে যে বাসে চড়ার আগে আমরা অনেকেই কিন্তু নানান ধরনের ওষুধ খাই। ওষুধ খাবেন ভালো কথা, কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আছে। খেলেন একটার জন্য উপকার হলো, ঠিক আছে, কিন্তু আরো অন্যান্য অঙ্গের অসুবিধা করে বসলো। তো এই জন্য ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শক্রমে খাবেন, এবং যত কম খাওয়া যায় তত ভালো। কি করেন, আপনি তো চাই খান, আমরা সবাই বাংলাদেশের মানুষ যারা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চা খাই। চায়ের সঙ্গে একটা উপাদান দিয়ে দেন। আপনি যখন ভ্রমণ করবেন, বাসে চড়বেন, বাসে চড়ার আগে এক কাপ চা খেয়ে নেন। লিকার চা, দুধ চাও না, আবার চিনি দিয়ে চাও না, লিকার চা। এটার মধ্যে সেটা গ্রিন টি হতে পারে। তো গ্রিন টির মধ্যে আপনি কি করেন, আর যদি গ্রিন টি আপনার কাছে না থাকে, গ্রিন টি কিন্তু সবচেয়ে ভালো টি, চায়ের রাজা হচ্ছে এই সবুজ চা, এটা 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 খাবেন। যদি এটা কোনো কারণে না পাওয়া যায়, আপনি ব্ল্যাক টি যদি খান, ব্ল্যাক টির মধ্যে কি করেন, আদা কুচি কুচি করে 1 চামচ দিয়ে দেন। এই আদা চা খেয়ে যদি আপনি বাসে ওঠেন, আশা করা যায় যে আপনার এই বমির যে সমস্যা আছে, এটা থেকে ধীরে ধীরে আপনি উদ্ধার পাবেন। এটাকে অনুশীলন রাখতে পারেন, অনুসরণ করে দেখতে পারেন যাদের সমস্যা হয়। তো প্রিয় দর্শক, আজকের আসন প্রাণায়াম এটা আমরা অনুশীলন অব্যাহত রাখবো। সেই সঙ্গে যদি আপনার বমির সমস্যা থাকে, এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ দেহের অধিকারী হন, প্রশান্ত মনের অধিকারী হন, এবং সুখী একটা জীবন উপভোগ করেন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন যোগা সেগমেন্ট। আমরা আশা করব আপনারা প্রত্যেকের বাসায় নিয়মিত যোগা চর্চা করবেন এবং নিজেদের জীবনে উপকৃত হবেন। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। এই পর্যায়ে আমরা চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়। তবে তার আগে জেনে নেব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, প্রথমেই জানিয়ে দিব বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। তারা শিরোনাম করেছে, মসজিদের জায়গায় মার্কেট নির্মাণের পাঁয়তারা, হুইপ শামসুলের অনিয়মের শেষ নেই। এছাড়া শিরোনাম রয়েছে, একদিনে মৃত্যু রেকর্ড অব্যাহত, 24 ঘন্টায় শনাক্ত 3473, মৃত্যু 101। শিরোনাম আরও রয়েছে, চট্টগ্রামের শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত 5। করোনা নিয়ে শিরোনাম রয়েছে, করোনায় নতুন 1.5 কোটির বেশি দরিদ্র, মূল সড়কে মানুষ কম, অলিগলিতে ভিড়। এটি করোনাকে কেন্দ্র করে শিরোনামটি হয়েছে। কালের কণ্ঠ রয়েছে পর আমার কাছে। তারা শিরোনাম করেছে, লকডাউন বাড়তে পারে 1 সপ্তাহ। এছাড়া রয়েছে, মসজিদের জমি দখলের ধান্দাও চলছে, হুইপ শামসুল ও তাঁর ছেলের দুর্নীতি। এছাড়া শিরোনাম রয়েছে, শ্রমিক বিক্ষোভে পুলিশের গুলি। প্রথম আলোর শিরোনাম জানাতে চাই, তারা শিরোনাম করেছে, অভিনেতা ওয়াসিম মারা গেছেন।
এছাড়া শিরোনাম রয়েছে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক শিরোনামটি রয়েছে দেশীয় শিরোনাম এটি, মতামত নতুন রাজনীতির জন্ম হলো পশ্চিমবঙ্গে। সমকালের শিরোনাম যদি জানাতে চাই, তারা শিরোনাম করেছে করোনাকে প্রাধান্য দিয়েই নমুনা পরীক্ষা কমছে কেন। এছাড়া রয়েছে টানা দ্বিতীয় দিন 100-র উপরে মৃত্যু, পুলিশের গুলিতে 5 শ্রমিক নিহত, এরকম একটি শিরোনামও রয়েছে সমকালে। আমরা যদি এরপর ডেইলি সানের শিরোনাম জানাতে চাই, তারা শিরোনাম করেছে মুভ টু কন্ট্রাক্ট মার্কেট গ্র্যাবিং সেঞ্চুরি ওল্ড মাস্ক। এছাড়া শিরোনাম রয়েছে করোনা ডেথস ক্রস 100 for second day, 5 killed as police workers clash in CTG। দ্য ডেইলি স্টার রয়েছে আমার কাছে দর্শক, তারা শিরোনাম করেছে 5 workers killed as cops open fire। এছাড়া শিরোনাম রয়েছে 54 districts now at high COVID risk। BanglaNews24.com এর শিরোনাম জানাচ্ছি, তারা শিরোনাম করেছে কঠোর লকডাউন আরো বাড়ছে। এছাড়া রয়েছে চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম। দেশের বাইরে থেকে সর্বশেষ দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে আমার কাছে, তারা শিরোনাম করেছে amid pain of Derek Chauvin trial, police killings continue to mount। দর্শক, এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রের কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমরা এবার চলে যাব পর্যালোচনায়। যুক্ত হচ্ছেন আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ সাইদুর রশিদ সুমন। সাইদুর রশিদ সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম। আসলে বলা বাহুল্য যে করোনা ভাইরাসের ব্যাপার ছাড়া আসলে এই মুহূর্তে আলোচনা করার মতো জরুরি আর কোনো কিছু নেই। লাগাতার দুই দিন মৃত্যু 101। এই যে আমাদের লকডাউন চলছে, কঠোর লকডাউনের মধ্যেই কিন্তু সর্বোচ্চ মৃত্যু আসলো, রেকর্ড বাংলাদেশে। আপনি কি বলতে চাচ্ছেন, লকডাউনটি আসলে কি কার্যকর হচ্ছে? তাহলে শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সংবাদ বিষয়ক অনুষ্ঠানের পর্যালোচনা করার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে দেখেন, আমরা যে লকডাউনটা পর্যবেক্ষণ করেছি গত কয়েকদিন থেকে, এটা আপনি দেখেন ক্রমশই আমি বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই যে তারা কিন্তু তাদের একদম সর্বোচ্চ প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে লকডাউনটা কার্যকর করে আমাদের নাগরিক সমাজকে বোঝানোর জন্য। কিন্তু আমি বরাবরই বলে আসছি, আপনাদের চ্যানেলেও এর আগে বলেছি, অন্য চ্যানেলগুলোতেও বলছি, আমি তো জনস্বাস্থ্যবিদ না, যারা জনস্বাস্থ্যবিদ কিংবা এক্সপার্ট অ্যাডভাইজারি কমিটিতে আছে তারাও বারবার বলে আসছে, দেখেন এই সরকার ঘোষণা করলেই যে কেবল এটা খুব কার্যকরী একটা ভূমিকা পালন করবে তা কিন্তু না। আমাদের কমিউনিটি পার্টিসিপেশন যদি না আসে, নাগরিকদের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি না হয়, তাইলে দেখবেন আপনি এখনো দেখেন যে এই যে মুভমেন্ট পাস দেয়ার একটা রীতি চালু করেছে, তারপর আপনি দেখেন নানা অজুহাতে, এবং এটা দেখেন মানে ওভার দা আপনি এটাকে ইররেসপেক্টিভ অফ ক্লাস পিপল, আপনি সচেতন মানুষ, এলিট ক্লাস থেকে শুরু করে একেবারে যারা সচেতন কম, অর্ধশিক্ষিত কিংবা কম শিক্ষিত, তারাও কিন্তু এটা মানতে নারাজ, এরকম একটা অবস্থা। এবং আপনি দেখেন চোর পুলিশ খেলা অব্যাহত আছে, কিভাবে ফাঁকি দিয়ে নানা অজুহাতে মানুষ বাইরে যাচ্ছে। তো এটা আসলে কি জানেন, এটা হচ্ছে আমাদের সমাজের একটা সংস্কৃতি, দীর্ঘদিনের সংস্কৃতি। তো সেটাকে সরকার এই লকডাউন ঘোষণা দিয়ে খুব সহজে যে আটকাতে পারবে, এটা মনে হয় না আমাদের সমাজের প্রেক্ষিতে। তবে যেটা বরাবরই বলে আসছে বিশেষজ্ঞরা, যে কমিউনিটি সেন্সিটাইজেশন কিংবা অ্যাওয়ারনেস বিল্ড আপ, এর কিন্তু কোনো বিকল্প নাই এই যে অতিমারি বা মহামারী এই সংক্রমণ রোধ করার ক্ষেত্রে। এবং এটা কিন্তু দেখেন এটা বাংলাদেশের ক্ষেত্রে না, শুধু সারা পৃথিবীব্যাপী কিন্তু আপনি দেখেন যে মানুষ কিন্তু দীর্ঘদিন যাবৎ লকডাউন এটা মানতে পারছে না। ইউরোপিয়ান দেশগুলোতে আপনি দেখেন যখনই তারা সুযোগ পেয়েছে, তারা পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে। তো এইটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি যে মানুষ সুযোগ পেলেই ঘরের বাইরে যাবে, স্বাধীন চেতা, সে মুক্ত ভাবে ঘুরে বেড়াবে, এটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু বাংলাদেশের কনটেক্সট এইবার যে ভেরিয়েন্টটা, এটা যারা এক্সপার্ট তারা কিন্তু বারবার ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছে যে এইবার ভেরিয়েন্টটা কিন্তু সাউথ আফ্রিকার যে ভেরিয়েন্টটা, এটা কিন্তু খুবই
মানে হঠাৎ করে মানুষের খুবই মানে এটা ডিটোরেট করছে অবস্থাটা। আপনি ঘরে বসে গতবারের যে মানে প্রথম ওয়েভে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষ কিন্তু ঘরের মধ্যে থেকে অল্প একটু অসুস্থ হলে সেটা কিন্তু ম্যানেজেবল ছিল। এবার কিন্তু বেশ কয়েকটা কেস আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিকে অতটা গুরুত্ব সহকারে নেয়নি রোগী, তারপর কিন্তু খুব দ্রুত ডিটোরেট করেছে এবং তাকে হসপিটালাইজ করতে হয়েছে এবং কিন্তু প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেছে। মানে হঠাৎ করে অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে দেখেন মানুষ যদি সচেতন না হয়, আপনি দেখেন এখনো প্রতিদিন নিউজে আপনাদের সংবাদপত্র মানে মিডিয়াতে প্রতিদিন প্রকাশিত হচ্ছে যে বাজারে ভিড় লেগে আছে আগের মতো, নানা কারণে দেখা যাচ্ছে জরুরি প্রয়োজন নেই, তারপরও সে, আমি কালকে একটা নিউজ দেখছিলাম একটা মানুষকে মানে সংবাদকর্মী জিজ্ঞাসা করছে যে আপনি কেন আসছেন, সে যথারীতি উত্তর দিচ্ছে যে আমার বাসায় এতক্ষণ থাকতে ভালো লাগে না, তাই আমি একটু দেখতে আসছি লকডাউনের কি অবস্থা। তো এই যদি হয় মানে আমাদের অভিব্যক্তি, তাইলে সংক্রমণ বিশেষজ্ঞরা জনস্বাস্থ্যবিদরা যেটা আশঙ্কা করছে এটা কিন্তু থামানো খুব কঠিন হয়ে যাবে। এবং মৃত্যুর হার আপনি দেখেন গত কয়েকদিনের পরিসংখ্যান আপনি যদি ট্রেন্ড অ্যানালাইসিস করেন, আমরা কিন্তু এখন শতাধিক মৃত্যু প্রতিদিন হচ্ছে এটা, এবং এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাইলে কিন্তু একটা বড় ধরনের ভয়াবহ অবস্থা থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব সহজেই অনুমেয়। তো আমাদের, আমি বলবো সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই। আমাদের না কমিউনিটি পার্টিসিপেশন, সেন্সিটাইজেশন এটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। জি, সাইদুর রশিদ সুমন, ধন্যবাদ। আমি আইটি বিষয়টা ছোট করে জানতে চাই, লকডাউন বাড়তে পারে আর এক সপ্তাহ, অলরেডি চলছে এক সপ্তাহে লকডাউন। এই যে দিনমজুর যারা আছেন তাদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে, নিম্ন আয়ের মানুষ বিশেষ করে যারা আছেন, আরও যদি একটা সপ্তাহ লকডাউন বাড়ে সেক্ষেত্রে তাদের কিন্তু ভোগান্তি বলতে গেলে চরমে উঠবে। সেক্ষেত্রে আপনি কি বলতে চান, আসলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই তাদের এই ভোগান্তি দূর করার ক্ষেত্রে? আপনি একেবারে মানে বাংলাদেশ সমাজের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে এনেছেন। যে দেখেন, আমি প্রায় আলোচনা অনুষ্ঠানে বলে আসছি যে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, যে দীর্ঘদিন লকডাউন কিন্তু কোনো কার্যকরী সমাধান না। কারণ আপনি যে ক্লাসটির কথা বললেন যে দিনমজুর যারা দিন আনে দিন খায়, ইভেন আপনি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কথা যদি বিবেচনায় নিয়ে আসেন, যারা তাদের কিন্তু মানে একটা নির্দিষ্ট আয়ের উপর নির্ভর করে তাদের মানে দৈনন্দিন জীবনযাপন পরিচালনা করে, তাদের জন্য লকডাউনটা আসলে একটা অভিশাপের মতো। তবে একটা গত বছর থেকে একটা বিষয়, একটা ডিবেট কিন্তু চালু আছে যে জীবন আগে না জীবিকা আগে। তো জীবন যদি কেউ কেউ বলে আসছে যে জীবন যদি না থাকে তাহলে জীবিকা কিভাবে হবে। আবার অনেকেই কিন্তু এটা মতান্তর আছে, অনেকে আবার বলছে যে আমি করোনায় মানে না খেয়ে মারা যাওয়ার থেকে করোনায় মৃত্যু আমার থেকে অনেক শ্রেয়। তো এই বিষয়গুলো দেখেন আপনি আপনি কোনোদিন কনসেনসাস আসতে পারবেন না। তবে আমার যেটা মানে পর্যবেক্ষণ সেটা হচ্ছে গিয়ে, আপনি এই যে নিম্ন আয়ের মানুষের কথা বললেন, এটা আমরা একেবারে গত বছর থেকেই কিন্তু বলে আসছি বারবার যে এদের একটা ডেটাবেস যদি থাকে বাংলাদেশ সরকারের কাছে বা রাষ্ট্র, এটা কিন্তু খুবই সহজ। আমরা মানে প্রায় আলোচনা অনুষ্ঠানে এই প্রস্তাবনাগুলো রেখে আসছি যে আমাদের সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর, প্রতিটা ওয়ার্ডে কিন্তু যদি একটা ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হতো যে তাদের ওয়ার্ডে যে নিম্ন আয়ের মানুষগুলো আছে তাদের একটা ডাটাবেস তৈরি করা, এবং ওই ওয়ার্ডে নিশ্চয়ই আবার এমন কোনো মানুষ আছে যারা ওই ধর্নাঢ্য ব্যক্তি যারা মানে সাহায্য করছে বিভিন্নভাবে। আমরা কিন্তু পত্রিকায় ভালো উদ্যোগগুলোও দেখছি, সংবাদ মাধ্যমে মিডিয়াতে কিন্তু আবার দেখছি যে অনেকে কিন্তু মানে যারা এই দিনমজুর কিংবা অসহায় দুস্থ মানুষের পাশে কিন্তু তারা দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে আমাদের একটা সমন্বয়ের একটা অভাব লক্ষণীয়। তো আপনি প্রতিটা ওয়ার্ডে যদি দায়িত্বটা দিয়ে দেন যে ওই ওয়ার্ডের মধ্যে যারা আসলে দুস্থ, যারা অভাবী মানুষ, যাদের পাশে ধর্নাঢ্য ব্যক্তিদের দাঁড়ানো দরকার, তারা যদি ওইভাবে একটা সমন্বয়ের মধ্য দিয়ে ম্যানেজ করা যায়, তাহলে কিন্তু এই নিম্ন আয়ের মানুষের কাছে কিন্তু এটা অভিশাপের মতো করা দেয়। তাইলে লকডাউন একদিক থেকে এক্সপার্ট যারা আছে তাদের মতামতকে আপনি গুরুত্ব দিচ্ছেন, জনস্বাস্থ্যবিদদের পরামর্শ আপনি কাজে লাগাচ্ছেন, আবার পাশাপাশি যাদের জন্য এটা একটা মানে যে মানুষটি সকালে খাওয়ার পরে জানে না তার দুপুরে মানে সংস্থান কি হবে খাবারের, তার পাশেও কিন্তু আপনি দাঁড়াতে পারছেন। জি, এই যে একটা সাইদুর রশিদ সুমন, আপনাকে, জি আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ সাইদুর রশিদ সুমন। আমরা এই পর্যায়ে চলে যাব রাশিফলে, যুক্ত হচ্ছেন কেসিপাল।
কেসিপাল, আজকের রাশিফলে কি আছে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সফল হতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যের মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে, হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলতে পারে। তবে সন্তান সন্ততিদের শরীর স্বাস্থ্য ও আচরণ কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। এবার বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যেতে পারে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে অবশ্য হাসপাতালের চক্কর কাটতে হবে, তবে মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। এবার মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে, কর্মক্ষেত্রে অসন্তোষ দানা বাঁধতে পারে, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলতে পারে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন মরার উপর খাড়া হতে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায় হতে পারে, ব্যবসা বাণিজ্যে লাভবান হতে পারেন, এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে বা দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে পারে। এমনকি সন্তান সন্ততিদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার সিংহ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করতে পারে। তাছাড়া নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে, এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটতে পারে, শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হতে পারে। তাছাড়া সন্তান সন্ততিরা আগ্রহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। তাছাড়া কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়তে পারে, এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। মনে রাখবেন চোর সিটিং বা জজ্ঞান পাখির খপ্পরে পড়তে পারেন। অবশ্য বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, তবে দুই চাকার যানবাহন বর্জন করতে হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অর্থ করি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাওয়ায় দিনের শেষে ধার করতে করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া পিতা মাতার কাছ থেকে অবশ্য ভরপুর সহযোগিতা পাবেন, সেই সঙ্গে পিতা মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকতে পারে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়তে পারে। অবশ্য দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে, তবে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। এবার কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। প্রেমী যুগলের জন্য দিনটি অধিক স্মরণীয় হতে পারে। মামলা মোকদ্দমা রায় পক্ষে আসতে পারে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের পথ সুপ্রশস্ত হতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে, যার ফলে সাজ রব রব করতে পারে। ভাই বোনদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মেলার সম্ভাবনা অনেকাংশে বেশি। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ সকালে বাংলাদেশের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।